আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। ঝড় ও বজ্রাঘাতে 6 জুলাই 13 জনের প্রাণহানি। শুধু ব্রাহ্মণবাড়িয়াতেই মারা গেছে শিশুসহ 5 জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে এবার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন, সত্তা থেকে সংগঠন বা নেতাকর্মী ব্যবস্থা নেওয়া যাবে সবার বিরুদ্ধে। বিচার হওয়া পর্যন্ত এই দলের কর্মকাণ্ড চলবে কি চলবে না এ নিয়ে যেহেতু অনেক কথাবার্তা চলছে, এ নিয়ে যেহেতু জনমত গঠিত হয়েছে এবং সেই কর্মকাণ্ড স্থগিত করার যে আইনি ম্যান্ডেট দরকার সেটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আজকে সম্পন্ন হলো। আওয়ামী লীগ ইস্যুতে নেওয়া পদক্ষেপে বিএনপির সমর্থন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে নীরবতার সমালোচনা নেতাদের। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে সেটাকেও আমরা স্বাগত জানাই। নিষিদ্ধ সংগঠনের বিষয়ে কঠোর হচ্ছে পুলিশ। গেজেট প্রকাশের পর নিজেদের অবস্থান জানাবে নির্বাচন কমিশন। ভোটের আগে নতুন সংবিধান না হলেও মৌলিক কিছু সংস্কার প্রয়োজন বলছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণের তাগিদ। সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, বরং আমাদের রাজনীতি, সংস্কৃতি এবং অর্থনীতির কার্যক্রমগুলো চালু রাখতে হবে। উচ্চ আদালত আর সংসদীয় স্থায়ী কমিটিকে যদি ঠিকমতো গঠন করা যায়, ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না। অপারেশন সিন্দুরকে সফল দাবি ভারতের। দাঁত ভাঙার জবাব দেয়া হয়েছে জঙ্গিদের, বললেন রাজনাথ সিং। যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ দিল্লি, ইসলামাবাদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এবার পুরো খবর। ঝড় ও বজ্রাঘাতে 6 জেলায় 13 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতেই প্রাণ গেছে শিশু সহ 5 জনের। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ বজ্রসহ বৃষ্টি হানা দেয়। বৃষ্টির সময় গরু আনতে গিয়ে নাসিরনগর উপজেলার গোকর্ণ ভাঙা ব্রিজ এলাকায় বজ্রাঘাতের শিকার হন কৃষক শামসুল হুদা। একইভাবে টেকানগর এলাকায় আব্দুর রাজ্জাক ও দুর্গাপুর গ্রামে শিশু জাকিয়া বাড়ির উঠানে প্রাণ হারায়। এছাড়া আখাউড়া উপজেলায় সেলিম মিয়া ও জমির খান নিহত হয়েছেন বজ্রাঘাতে। মানুষকে সচেতন হইতে হবে, সচেতন মানে যখনই ঝড় বৃষ্টি হবে একটা জায়গায় শেল্টার নিয়ে নিতে হবে। আশেপাশে কোনো বাড়ি, মসজিদ যেখানে সুযোগ হয় আর কি নিয়ে নিতে হবে। কিশোরগঞ্জে বজ্রপাতের সময় প্রাণ গেছে এক কলেজ শিক্ষার্থী সহ 3 জনের। ভৈরবে খলা থেকে রোদে শুকানোর জন্য রাখা ধান ঘরে তোলার সময় বজ্রাঘাতে ফয়সাল ও ফারুক মিয়া মারা যান। এছাড়া হোসেনপুরে বজ্রপাতে নিহত হয়েছেন কুড়িঘাট গ্রামের আবু বকর। প্রাকৃতিক এই দুর্যোগের শিকার হয়ে হবিগঞ্জ, শেরপুর ও নওগাঁয় 1 জন করে নিহত হয়েছেন। এছাড়া কালবৈশাখী ঝড়ের সময় গাছ চাপা পড়ে ময়মনসিংহ সদরের মরাকুড়ি গ্রামে 2 পথচারীর মৃত্যু হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে এবার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন করল অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদে অনুমোদিত সংশোধনীর গেজেট আগামীকাল প্রকাশ হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, এর ফলে সন্ত্রাস বিরোধী আইনে দল নিষিদ্ধ না করে কর্মকাণ্ড নিষিদ্ধ করা যাবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন হওয়ায় সম্ভব হবে দলের বিচার। মাইনুল মারুফের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয় শনিবার রাতে। জানানো হয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা দিতে এ পদক্ষেপ। আর সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষেধাজ্ঞা চলবে বিচার শেষ না হওয়া পর্যন্ত। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এরপরই সংশয় দেখা দেয় আইন নিয়ে। আগের সন্ত্রাস বিরোধী আইনে দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধের সুযোগ ছিল না বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবীরা। রাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্ট করা, অখণ্ডতা বিনষ্ট করা, সংহতি বিনষ্ট করা এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা, এই 4টার উদ্দেশ্যে যদি হত্যা কিংবা অন্য যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তারা যেগুলো আইনে বলা আছে করেন, তাহলে সেই সংগঠনকে, সেই সত্তাকে
তারা নিষিদ্ধ ঘোষণা করতে পারবেন। রোববার বিকেলে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধনী নিয়ে অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইনজীবীরা বলছেন, এর ফলে নিষিদ্ধ না করেই সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত হলো। সরকার যে সংশোধনীটা কিছুক্ষণ আগে যেটা অনুমোদন করেছে এবং যেটা অধ্যাদেশ আকারে শিগগিরই হয়তো জারি হবে, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো সংগঠনকে নিষিদ্ধ করছে না, প্রকারান্তরে সেই সংগঠনের কার্যক্রমকে নিষিদ্ধ করছে। এবং এক্ষেত্রে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার যে উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত, তারাই সেটি এই আইন সংশোধনের মাধ্যমে করতে যাচ্ছে। অ্যামেন্ডমেন্টে একটি দল নিষিদ্ধ না করেও তার কর্মকাণ্ডের সহিত সংশ্লিষ্ট তাদেরকে নিষিদ্ধ করার এই একটা বিধানের প্রয়োজন ছিল এবং বিধানটা হয়েছে এবং সেই বিধানের মাধ্যমে এটি কার্যকর হবে। উপদেষ্টা পরিষদের শনিবারের বিশেষ বৈঠকে ট্রাইব্যুনাল আইনেও সংশোধনীর সিদ্ধান্ত হয়, যেটি গেজেট আকারে প্রকাশ হয়েছে রাতে। সংশোধনী বলে এখন সাজা হিসেবে দল নিষিদ্ধের পথ তৈরি হয়েছে। কোনো সংগঠন যদি বিচারে প্রমাণিত হয় তার বিরুদ্ধে অভিযোগসমূহ, তবে ট্রাইব্যুনাল উক্ত সংগঠনকে ব্যান করতে পারবে, তার সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে, অথবা তার সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারবে। গণঅভ্যুত্থান দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সহ নেতাদের বিরুদ্ধে গণহত্যা মামলার বিচার প্রক্রিয়া চলছে ট্রাইব্যুনালে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশাপাশি ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচার করার বিধান সংযুক্ত করার সিদ্ধান্তের সাধুবাদ জানিয়েছে দলটি। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম, খুন, নিপীড়ন ও ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে বিএনপি সঠিক বলে মনে করে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, মাফিয়ার শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে দেশ বিদেশে কোথাও স্বীকৃতি নেই। আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে এনসিপির নেতৃত্বে বেশ কিছু রাজনৈতিক দল লাগাতার আন্দোলন করলেও তাতে অংশ নেয়নি বিএনপি। বরং রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিএনপির সিনিয়র নেতারা। জনগণ সিদ্ধান্ত নেয় কাকে রাখবে, কাকে ফেলবে। শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আইসিটি আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকার। ঘটনার প্রায় 24 ঘন্টা পর বিএনপি মহাসচিব বিবৃতি দিয়েছেন, বলেছেন আইনি প্রক্রিয়াতেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত, যা নানা সময় বিএনপির পক্ষ থেকে উত্থাপন করা হয়। স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গত বছর জামায়াতকে নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল বিএনপি। তবে দেরি হলেও আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে সরকার আইন সংশোধনের যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, এই আইন পরিবর্তনের পরামর্শ গত ফেব্রুয়ারিতে দিয়েছিল তার দল। দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে, এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগতম জানাই এই সরকারের এই পদক্ষেপকে। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে, সেটাকেও আমরা স্বাগত জানাই। কিন্তু আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞার খড়গ দেশের টেকসই গণতন্ত্রের জন্য কতটা বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত, এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে স্বীকৃতি কি এখন পৃথিবী দেয়, দেশের মানুষ দেয়? আওয়ামী লীগ একটা ফেসিবাদী শক্তি, এটা একটা মাফিয়া পার্টি, এটা একটা মাফিয়া শক্তি, এটা একটা ফেসিবাদী দল। সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, জনগণ যা চেয়েছে তাই হয়েছে। আওয়ামী লীগ প্রশ্নে মীমাংসা হয়েছে শনিবার। এটা আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, এটার মীমাংসা হয়ে গিয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আদালত থেকে সিদ্ধান্ত আসা দরকার ছিল বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তারা মনে করেন রাজনৈতিক দল নিষিদ্ধের প্রভাব কর্মী সমর্থকদের উপর পড়ে না। রাজনৈতিক গবেষক ও শিক্ষকরা বলছেন, ভবিষ্যতে যেন এমন সিদ্ধান্ত প্রতিহিংসা হয়ে ফিরে না আসে। সবার আগে জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার করে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মনে করেন তারা। মনিরুল ইসলামের রিপোর্ট।
5 আগস্ট 2024-এর পর বাংলাদেশের রাজনীতিতে আরেকটি ঘটনাবহুল দিন 10 মে 2025। নিষিদ্ধ করা হলো অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের কপালে এমন কিছু অপেক্ষা করছে তা বিগত 3টি জাতীয় নির্বাচন এবং জুলাই গণহত্যার পর অনুমান করা যাচ্ছিল। তাদের অপরাধের কারণে বা এই যে জুলাই হত্যাকাণ্ড, সেটার কারণে তাদের প্রতি মানুষের ক্ষোভও আছে এবং সেটা বিচারেরও দাবি আছে এবং সেই বিচারটা যথাযথভাবে হওয়াই উচিত। 2013 সালের পর থেকে আওয়ামী লীগের একটা তার যে ডেমোক্রেটিক পলিটিক্যাল ট্র্যাডিশন, তার যে গণতান্ত্রিক ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য থেকে তার ডেভিয়েশন হয়েছে, বিচ্যুতি ঘটেছে। স্বভাবতই প্রশ্ন আসে, এত বড় দলের কার্যক্রম স্থগিত কিংবা দলকে কার্যত নিষিদ্ধের পর ভবিষ্যতের রাজনীতি কোন দিকে যাবে? একদিক থেকে আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে বলে আমি মনে করি, এই অর্থে যে এখন তার সোল সার্চিংটা হবে এই সময়ে, যে কোথায় আমার ভুল হলো। নির্বাচনের মাঠে, রাজনীতির মাঠে একটা বিরাট শূন্যতা তৈরি হলো। এই শূন্যতার জায়গায় যে যার মতো করে এটার বেনিফিটটা নেওয়ার চেষ্টা করবে, তারা চেষ্টা করবে আওয়ামী লীগের কর্মীগুলো তাদের দিকে ভাগায় নিতে। এই সিদ্ধান্ত নেওয়ার সময় সবগুলো রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত ছিল। অনেকগুলো রাজনৈতিক দল তাদের ভূমিকা বা তাদের মতামত সেটা না নিয়েই সরকার যেটা করেছে, সেটার সামাজিক রাজনৈতিক সুবিধা হয়তো কেউ কেউ নিতে পারে, কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে সেটা একটা দূরত্ব সৃষ্টি করতে পারে। সব বিশ্লেষকই একমত, জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের পর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। নিষিদ্ধ করে তাদের স্ট্যাটাসটাকে, তাদের মর্যাদাটাকে এমন জায়গায় নিয়ে আসা হয়েছে এজ ইফ আওয়ামী লীগের স্ট্যাটাস বা আওয়ামী লীগের মর্যাদা জামাতের মতোই। তো জুলাই হত্যাকাণ্ডের বিচার ক্ষতিগ্রস্ত করে আবার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ, এগুলি ঠিক সরকারের অবস্থানটা খুব পরিষ্কার না। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে খুব দ্রুতই দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, তার আগে গেজেট বা সার্কুলার প্রকাশ করতে হবে। আগামীকাল সোমবার এ বিষয়ে কমিশনারদের সাথে বৈঠকও করবেন প্রধান নির্বাচন কমিশনার। এর মধ্যে সরকারের পক্ষ থেকে নির্দেশনা এলে সোমবারই সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। জুলাই গণ অভ্যুত্থানে সরকারি হিসেবে মারা গেছেন 834 জন, আহত প্রায় 1500। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শীর্ষ নেতৃবৃন্দ। এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে। অনেক শীর্ষ নেতার বিচার কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দাবির মুখে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় সরকার। সংবিধান অনুযায়ী কোনো দল রাষ্ট্রবিরোধী কাজ করলে, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকি হলে কিংবা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে আইনগতভাবে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতা যদি অপরাধের জন্য নির্দেশনা দেন, তবে তার রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য যথেষ্ট নয়। কিন্তু দল যদি সেই নির্দেশনা বাস্তবায়ন করে, সমর্থন করে কিংবা কোনোভাবে আড়াল করে, তবে দলটি কাঠামোগত বা নীতিগতভাবে দায়ী হয়ে যায়। এক্ষেত্রে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আদালতে তা প্রমাণ করতে হবে। আওয়ামী লীগের মতো বড় দলের নিবন্ধন বাতিল স্পর্শকাতর বিষয়। তাই রাজনৈতিক দল নিবন্ধন বাতিলে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে নির্বাচন কমিশন। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবারে কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নিব। পত্রিকা বা টেলিভিশনের রিপোর্টের ভিত্তিতে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কালকে যদি হয়ে যায়, তাহলে কালকে আমরা বসে সিদ্ধান্ত নেব। আগামীকাল দল নিবন্ধন বাতিলের বিষয়ে কমিশনারদের সাথে বৈঠক করবেন সিইসি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেবে ডিবি। আর সদ্য যোগ দেয়া ঢাকা রেঞ্জের ডিআইজি জানালেন, দলটি যেহেতু নিষিদ্ধ তাই তাদের কার্যক্রম চালাতে দেয়া হবে না। রেঞ্জের সকল পুলিশ অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে পৃথক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন পুলিশের 2টি ইউনিট চিফ।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার আন্দোলন করছিল জাতীয় নাগরিক কমিটি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। এরই প্রেক্ষিতে শনিবার গণহত্যার দায়ে বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার সকালে সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই এই দলটি ঢাকাতে সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষর হিসেবে পরিচিত, তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। আর ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির সংবাদ সম্মেলনে জানানো হয়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পাওয়া গেলে ডিবি আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা যেটা কাজ করি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করি। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে। তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই, সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি। তো এই ধরনের তথ্য আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে আইনের প্রয়োগ আমরা করব। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান এই যুগ্ম কমিশনার। জুলাই আগস্ট পরবর্তী পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে বেশ অনেক সংখ্যক অস্ত্র উদ্ধার করেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনের আগে সংবিধানের মৌলিক কিছু বিষয়ের সংস্কার প্রয়োজন মনে করেন রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ বিশিষ্টজনরা। সকালে নাগরিক কোয়ালিশনের সংবিধান সংস্কারে নাগরিক জোটের 7 দফা প্রস্তাব অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন তারা। বলেন, নতুন সংবিধান প্রণয়নের মতো কোনো পরিস্থিতি এখন নেই, তবে পুরাতন সংবিধানের আমূল সংস্কার করা না হলে ভবিষ্যতেও ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা থেকে যাবে। এক মঞ্চে রাজনৈতিক নেতা, সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধি। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশনের আমন্ত্রণে এক কাতারে সবাই। মূলত সংবিধানের মৌলিক সংস্কার নিয়ে নিজেদের প্রস্তাবনা পেশ ও অংশীজনদের মতামতের জন্যই এমন উদ্যোগ। শুরুতে নিজেদের সংস্কার প্রস্তাবনায় 3টি দাবি, 2টি পথরেখা এবং রাজনৈতিক দলগুলোর প্রতি 7টি দাবি তুলে ধরা হয়। যেখানে সংসদে 100 আসনের একটি উচ্চ কক্ষের কথা বলা হয়, সেখানে নিম্ন কক্ষের আনুপাতিক হারে আসন পাবে রাজনৈতিক দল। বলা হয়, নির্বাচিত সংসদ হবে একই সঙ্গে জাতীয় সংসদ এবং সংবিধান প্রণয়ন পরিষদ। এসব প্রস্তাবনার উপর আলোচনায় রাজনৈতিক নেতারা বলেন, বিচার বিভাগের উপর ভর করেই বিগত ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা দীর্ঘায়িত করেছে। নতুন সংবিধান নাকি পুরাতন সংবিধানের সংস্কার, এ নিয়েও মতামত তুলে ধরেন নেতারা। যে সংস্কারের কর্মসূচিগুলো, সেগুলো আমাদের রাজনৈতিক দল আকারে এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের সেই কার্যক্রমগুলো চালু রাখতে হবে। আমরা যে সেকেন্ড রিপাবলিকের কথাটা বলেছিলাম এবং সংবিধান নতুন করে লেখার কথাটা বলেছিলাম, এটা হয়তো প্রায়োগিক অর্থে অনেকে বলবেন যে এটার খুব বেশি ইম্প্যাক্ট নাই। সামগ্রিক অর্থে বেশিরভাগ গণ অভ্যুত্থানই ব্যর্থ হয়েছে বলা চলে, কারণ তার মূল লক্ষ্যে সে পৌঁছাতে পারে নাই। এখনো পর্যন্ত জুডিশিয়ারিতে কারা বসে আছে, তাদেরকে বহাল রেখে 30-32 জন ফ্যাসিবাদের দোষর আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে করব? আলোচনায় অংশ নেন সংস্কার কমিশনের সদস্যরাও। বলেন, বর্তমান সংবিধানে নির্বাহী প্রধানকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, এজন্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন না করে গণতন্ত্রের সুফল পাওয়া সম্ভব নয়। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার। সংসদের উচ্চকক্ষ যদি সংসদের নিম্নকক্ষে যেই আসনের অনুপাত আছে তার ভিত্তিতে যদি হয়, তাহলে এটা কোনো যে সংসদের উচ্চকক্ষ করার যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতার আর কোনো এটার কোনো যৌক্তিকতা থাকবে কিনা? একটা জায়গায় তো আমাদের মিলিত হতে হবে। সে মিলিত হওয়ার কোনো জায়গা বলতে আমার সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টরটা নাগরিক কোয়ালিশনের মতো উদ্যোগের পক্ষ থেকে আমি মনে করি যে ঝুঁকির অ্যানালাইসিসটা ওদের একটু করা দরকার। অনুষ্ঠানে বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কারের উপর জোর দেন আইন উপদেষ্টা। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে
যে সংসদটা, যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে। উচ্চ আদালত আর সংসদীয় স্থায়ী কমিটিকে যদি ঠিকমতো গঠন করা যায়, ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না। ভবিষ্যতে এমন আলোচনা প্রান্তিক পর্যায়ে হওয়া প্রয়োজন বলে মনে করেন অতিথিরা। ওই ৬টা দাবির ব্যাপারে আমরা রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। পুঁজিবাজারে আস্থা ফেরাতে ৩ মাসের মধ্যে সংস্কারের জন্য বিদেশি অভিজ্ঞদের আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন শেয়ার বাজারের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এমন অবস্থায় ফেরাতে হবে যেন মানুষ আস্থা ফিরে পায়, পুঁজিবাজার যেন লুটেরাদের আড্ডাখানায় পরিণত না হয়। গেল কয়েক মাস ধরে দরপতন চলছে পুঁজিবাজারে। টানা পতনে সূচকের সাথে কমেছে লেনদেন হওয়ার কোম্পানির শেয়ারের দামও। এতে আস্থাহীনতা তৈরি হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। প্রতিবাদে কয়েক দফা রাজপথে বিক্ষোভও করেছেন তারা। পুঁজিবাজারের এই অস্থিরতা মোকাবেলা করতে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টা 5টি নির্দেশনা দেন। বলেন, লুটপাটের মাধ্যমে শেয়ার বাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত তাদের বিচারের আওতায় না আনতে পারলে মানুষের আস্থা ফিরবে না। আমরা মনে করি বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পুঁজিবাজারে আস্থা ফেরাতে 3 মাসের মধ্যে সংস্কারের জন্য বিদেশি অভিজ্ঞদের আনার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে সবার আগে আস্থা পুনরুদ্ধারের ওপর জোর দিয়েছেন তিনি। এ সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে। এতদিন পুঁজিবাজারে নির্দিষ্ট কিছু ইনভেস্টেড গ্রুপ লাভবান হয়েছে বলেও জানান শফিকুল আলম। বলেন, চোখের সামনে পুঁজিবাজারের বড় ডাকাতি হয়েছে। এছাড়া মিউচুয়াল ফান্ড নিয়েও কথা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা আশা করছি এমন একটা মার্কেটে এমনভাবে আস্থাটা ফিরবে যাতে সবাই বেনিফিটেড হন। যারা ইনভেস্টমেন্ট করতে আসবেন, যারা আইপিওতে যাবেন, যারা এখানে বন্ড ইস্যু করবেন, আমাদের এখানে মিউচুয়াল ফান্ড যাতে বড় হয়, পপুলার হয় এবং এটাকে নিয়ে যাতে এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ জন্য এটাকে নিয়েও ম্যানিপুলেট না করতে পারে সেটার কথাও বলা হয়েছে। পুঁজিবাজারের বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের সম্পর্কিত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ও বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। উপদেষ্টা পরিষদের শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির ইন্টারনেট দুনিয়ায় সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক থেকে। প্রযুক্তিবিদরা বলছেন, বাংলাদেশের ভূখণ্ডে সাইবার স্পেসে দলটির কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব, কিন্তু যথাযথ আইনি উদ্যোগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ছাড়া সাইবার স্পেসে বিদেশ থেকে পরিচালিত কন্টেন্ট প্রতিরোধ বেশ জটিল। বৈশ্বিক প্রযুক্তি প্ল্যাটফর্মের নানা ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল আছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচারণা। এমন বাস্তবতায় সাইবার স্পেসে নিষিদ্ধ ঘোষিত দলটির কার্যক্রম প্রতিরোধ করা বাংলাদেশের জন্য প্রযুক্তিগতভাবে কতটুকু সম্ভব? প্রযুক্তিবিদরা বলছেন, বিভিন্ন গেটওয়ে এবং ফিল্টারিং ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণভাবে হোস্টিং করা ওয়েবসাইট এবং কন্টেন্ট অপারেশনের পাশাপাশি প্রতিরোধ করা সম্ভব। সম্পূর্ণভাবে দেশীয় কোম্পানি দ্বারা কন্টেন্টগুলি ম্যানেজ করা হয়, সেই কন্টেন্টগুলিকে ইজিলি আমরা ব্লক করতে পারবো, কিংবা সেই জায়গায় আমাদের কোনো ধরনের গেটওয়েতে ফিল্টারিং নিয়ে আসা সম্ভব। ডিপিআই, ডিপ প্যাকেট ইন্সপেকশন প্রজেক্ট আছে, যে প্রজেক্টের মাধ্যমে যে কোনো ধরনের ওয়েবসাইট ফিল্টারিং করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশ থেকে পোস্ট করা বিভিন্ন কন্টেন্ট প্রতিরোধে আছে জটিলতা। নির্ভর করতে হবে গুগল, মেটা বা ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের সিদ্ধান্তের উপর। প্রযুক্তিবিদদের অভিমত, এই প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ দেশের আইন দ্বারা পরিচালিত। তবে যথাযথ আইনি উদ্যোগ নেওয়া হলে বিটিআরসি, ডট এবং আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত দলটির সপক্ষের কন্টেন্ট বাংলাদেশ ভূখণ্ডের ব্যবহারকারীদের কাছে অদৃশ্য করা যেতে পারে। তাদের আসলে অনেক ধরনের লাইসেন্স কাজ করতে বিভিন্ন দেশের বিভিন্ন গোষ্ঠীর কাছে বা মানবাধিকার সংস্থার কাছে তাদের দায়বদ্ধতা আছে, ওখানে তাদের জবাবদিহি করতে হয়।
তো সেখানে সরকার যদি আপনার অনুরোধ করে বা সরকার যদি ইনস্ট্রাকশনস পাঠায় বিটিআরসির মাধ্যমে, আমার ধারণা হয়তো খুব বেশি হলে জিও ব্লকিং আপনি করতে পারেন। জিও ব্লকিং মানে কি আপনার তো বাংলাদেশের ভিতরে যাতে এই কন্টেন্টটা অ্যাভেলেবল না হয় সেটা হয়তো আপনি ব্যবস্থা করতে পারবেন। বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কোনোটাই বাংলাদেশে নিবন্ধিত নয়, তাই সাইবার স্পেসে আওয়ামী লীগের প্রচার প্রচারণা ঠেকানো দুরূহ বলে মনে করেন ব্যাসিসের সাবেক সভাপতি। যেহেতু তারা বাংলাদেশে রেজিস্টার্ড না, সেই ক্ষেত্রে তারা এটা কতটুকু রেসপন্স করবে সেটা আসলে সময়ই বলে দিবে। কিন্তু আমার কাছে মনে হয় যে সাইবার স্পেসে সাধারণ রাস্তাঘাটে অ্যাক্টিভিটি বন্ধ করা যেরকম সোজা বা যেরকম পসিবল, সাইবার স্পেসে এই জিনিসটা করা আসলে বেশ কষ্টকর হবে বলে আমার মনে হয়। অতীতে বিভিন্ন ধরনের আপত্তিকর কন্টেন্ট সরানোর জন্য বাংলাদেশ থেকে অনুরোধ করা হলেও বৈশ্বিক এই প্রতিষ্ঠানগুলোর অনুরোধ রক্ষার হার মাত্র 20 থেকে 25%। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো, তবে সরকারের উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছে জামাতে ইসলামী। জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর সিডডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, সোমবার নিষেধাজ্ঞার বিষয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলেও জানান জামাত আমির। জুলাই সনদের বিষয়ে তিনি জানান, সরকারের সদিচ্ছা থাকলে আগামী ৩০ কার্যদিবসের মধ্যেই জুলাই সনদ দেওয়া সম্ভব। রাজনৈতিক অংশীজন যারা, তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার, ভালো হতো, এটা আমরাও উপলব্ধি করি। এখন আমরা তো তাদের উপরে চাপাইয়ে দিতে পারি না। এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। তারপরেও যেটা হয়েছে, আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা গতিপথ নির্ধারণ করব ইনশাল্লাহ। পোশাক শিল্পের অগ্রযাত্রায় পৃথক মন্ত্রণালয় প্রয়োজন। এক্ষেত্রে বস্ত্র ও পোশাক শিল্প মন্ত্রণালয় গঠন করলে এই খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। বিজিএমইএ ফোরাম প্যানেলের সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয়, তারুণ্য নির্ভর এই প্যানেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেউ নেই। নির্বাচিত হলে পোশাক খাতের চলমান সংকট সুরাহায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে ফোরাম। দেশের বেসরকারি খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী খাত তৈরি পোশাক শিল্প, কিন্তু পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে এই খাতের উৎপাদন, তীব্র হচ্ছে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক সংকট। এমন এক প্রেক্ষাপটে এসেছে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর নির্বাচন। দুপুরে পোশাক খাতের সংকট উত্তরণে করণীয় এবং রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফোরাম প্যানেল। বস্ত্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে বস্ত্র ও পোশাক শিল্প মন্ত্রণালয় গঠন করা দরকার। কাস্টমস অডিট নিয়ে আমাদের হয়রানি আমাদের একটা জীবনের অংশ হয়ে গেছে। আমরা এই হয়রানিতে যেতে চাই না। প্রয়োজনে সর্বোচ্চ র্যাঙ্কধারী প্রফেশনাল অডিট ফার্ম নিয়োগ দিয়ে অডিট প্রক্রিয়া আউটসোর্সিং করতে হবে। দাবি করা হয় ফোরাম তারুণ্য নির্ভর প্যানেল, এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেউ নেই। স্পষ্ট করা হয়, বিজিএমইএর সভাপতি বা পরিচালকের দায়িত্ব পালন করে কেউ জেলে অথবা পালিয়ে যায়নি। যারা গেছে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। বিজিএমইএর সভাপতি হিসেবে কেউ পলাতক না। যিনি পলাতক অথবা যিনি জেলে আছেন তার রাজনৈতিক পরিচয় এবং কর্মকাণ্ডের কারণে জীবনের নিরাপত্তার জন্য পালিয়ে আছেন, তাতে প্রমাণিত হয় না যে উনি দোষী বা কনভিক্টেড। আমার প্যানেলে যে 35 জন দিয়েছি, এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো নেতা কর্মী নাই। উদ্যোক্তারা জানান, নির্বাচিত হলে পোশাক খাতের সংকট সমাধানই হবে ফোরামের একমাত্র কাজ। নির্বাচিত প্রতিনিধিরা অবশ্যই জবাবদিহিতার মধ্যে থাকবেন। ফেয়ার প্রাইসিং বলতে আমরা একটা সিএ নির্ধারণ করে দিব এবং এর জন্য আমরা সরকারের কাছে প্রস্তাবনা দিব। প্রস এন্ড কনস নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের মনের ভাগ, এটা আসলে বনের ভাগ নয়, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এই প্যানেলটা জয়ী হলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে যে আমাদের পোশাক শিল্পের যে দ্বন্দ্বদশা, এই দ্বন্দ্বদশা কাটিয়ে আমরা ভবিষ্যতে সুন্দর একটা বিজিএমইএ আমরা উপহার দিতে পারব। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপ সামাল দিতে কর্মপন্থা হাতে নেবার প্রতিশ্রুতি দেন উদ্যোক্তারা। জানান, সরকারি বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। ইন্ডিয়া হ্যাজ মেড এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ দ্য ইউনাইটেড কিংডম। তো তাহলে এই সময় যদি ইন্ডিয়া করতে পারে, তাহলে আমাদের না করার এখানে কিছু নাই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
আওয়ামী লীগ ও তাদের সহযোগী 14 দলকে বিচারের আওতায় আনতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই ঐক্য এর নেতাকর্মীরা। জুলাইকে ধারণ করে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মনে করেন তারা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। তারা বলেন, অন্তর্বর্তী সরকার 9 মাস পেরিয়ে গেলেও আহত ও শহীদদের কোনো তালিকা তৈরি করতে পারেনি, যা সরকারের ব্যর্থতা। অবিলম্বে জুলাইয়ের শহীদ ও আহতদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান নেতারা। বলেন, জুলাই ও শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে এগোচ্ছে না। এই বিচারকে আইনি পথে দ্রুত এগিয়ে নিতে জুলাই ঐক্য কাজ করে যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 3 দফা দাবি আদায়ে সরকারের পরবর্তী সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হবে বলেও জানান জুলাই ঐক্যের নেতারা। গৌতম বুদ্ধের বোধি লাভ এবং নির্মাণ ঘটেছিল একই দিনে। বৈশাখী পূর্ণিমার সেই মহাতিথি বৌদ্ধ পূর্ণিমা। অর্চনা বন্দনা ও নানা ধর্মীয় আচারে দিনব্যাপী পালিত হল এর আনুষ্ঠানিকতা। এদিন আত্মার মুক্তি ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সব্বে সত্তা সুখিতা ভবন্তু, সুখী হোক জগতের সকল প্রাণী। জীবন দর্শনের এই মূল মন্ত্রই বৌদ্ধ ধর্মের শক্তি। তাই পবিত্র বুদ্ধ পূর্ণিমায় বিশ্ব শান্তির প্রার্থনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। সন্ধ্যার আলো ঘনিয়ে আসতেই রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধবিহার আলোকিত হয়ে ওঠে প্রদীপের সহস্র শিখায়। বোধিবৃক্ষের পাদদেশে বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন সকল বয়সীরা। অর্চনার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্র শ্রবণ ও সমবেত প্রার্থনায় বৌদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা। ত্যাগের মহিমা যেন সবসময় থাকে, এইটাই আমাদের সবচেয়ে ইচ্ছা। আবার আজকের দিন বুদ্ধকে প্রার্থনা করা সবার থেকে করতে হয়। এটা একটা আজকে একটা নাম করা বৈশাখী পূর্ণিমা, সেই উদ্দেশ্যে সবাইকে মা মন্দিরে আসা, সবার সাথে সাক্ষাৎ করা, ভগবান বুদ্ধের বন্দনা করা। বুদ্ধ স্নান করা হয়েছে, তারপরে বিশ্ব শান্তির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়েছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শ্রীলঙ্কার হাই কমিশনার। তারা বলেন, নতুন এই বাংলাদেশে সবার পরিচয় হবে একটি, তারা বাংলাদেশী। মানুষ ক্ষুদ্র হয় তার কাজে অথবা বৃহৎ হয় তার কাজে, সংখ্যায় না। আমরা যদি সত্যিকার অর্থে ইনক্লুসিভ হতে চাই তাহলে সবাইকে নিয়ে উৎসব করতে হবে এবং সেটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি বলে মনে করি। আমাদের দেশেও যে স্পোরাডিক ইনসিডেন্ট হয় নাই এমন নয়, হয়েছে। তবে মানুষের মধ্যে সাম্প্রদায়িক এই যে আগ্রাসন, এটা জনগণের মাঝে নেই। সাম্প্রদায়িকতার বিষধর ভুজঙ্গ ফনা তুলে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে বিষধর সাপ আমাদের ছোবল দিতে না পারে। এর আগে সকাল থেকেই বৌদ্ধ বিহারগুলোতে ধর্মীয় আচার শুরু হয়। অর্চনা বন্দনার মধ্য দিয়ে চলে বুদ্ধ পূজা, শিল গ্রহণ ও পিণ্ডদান। আজকে আমরা প্রার্থনা করব যেন সমবেত প্রার্থনার মাধ্যমে আমাদের বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ যেন সুখী হতে পারে। প্রাণী আছে, মানুষ আছে, দেবতা আছে, সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এই প্রার্থনা করি। সকল প্রার্থনা শেষে বলে থাকি যে সব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি পাক। সত্যকে উপলব্ধি করেই দুঃখ মুক্তি বৌদ্ধ দর্শনের মূল মন্ত্র। এই মন্ত্র বুকে ধারণ করেই মহামুক্তির পথ খোঁজেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। অপারেশন সিন্দুরের মাধ্যমে দাঁত ভাঙার জবাব দেয়া হয়েছে জঙ্গিদের। অভিযানকে সফল দাবি করে এমন মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর আগে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ আনে দিল্লি, ইসলামাবাদ। ভারতের দাবি বারবার হামলা চালিয়েছে পাকিস্তান, যার জবাব দিয়েছে তারা। অভিযোগ অস্বীকার করে দিল্লিকে যুদ্ধবিরতি অমান্যের জন্য দায়ী করেছে ইসলামাবাদ। ভারতের অপারেশন সিন্দুর এবং পাকিস্তানের অপারেশন বুনিয়ানুন মারসুস নিয়ে রোববার ব্রিফিং করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরেন মন্ত্রী রাজনাথ সিং। ব্রিফিংয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দেশটির সামরিক বাহিনীর সফলতা কাশ্মীর থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। অভিযানে জঙ্গিদের কঠোর জবাব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
हमने केवल सीमा से सटे অভিযানে আমরা আমাদের সীমা লঙ্ঘন করিনি, তাতেই আমাদের গর্জন রাওয়ালপিন্ডি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। যারা আমাদের নারীদের বিধবা করেছে আমরা সেসব জঙ্গিদের কঠোর জবাব দিয়েছি, আর ব্রহ্মোস দিয়ে হামলা করে আমরা আমাদের শক্তিমত্তা শত্রুদের জানান দিয়েছি। उरी की घटना के बाद देखा এর আগে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ আনে ভারত পাকিস্তান। দিল্লির দাবি, প্রথমে ভারতীয় ভূখণ্ডে গোলা ছড়ে পাক বাহিনী, জবাবে পাল্টা হামলা চালায় তাদের সেনারা। এর জেরে অমৃতসরে রাতভর রেড অ্যালার্ট জারির পর সকালে তা তুলে নেওয়া হয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিটি ঘটনাতেই নজর রাখছে দিল্লি, প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব। গেল কয়েক ঘন্টা বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে। আমরা বিষয়টির উপর গুরুত্ব সহকারে নজর রাখছি। সেই সাথে পাকিস্তানকেও বিষয়টি সমাধানে দ্রুত এবং দায়িত্বের সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তবে ইসলামাবাদের পাল্টা দাবি, দিল্লি লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শর্ত মানতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এর আগে যুদ্ধবন্ধে মধ্যস্থতা করায় যুক্তরাষ্ট্র চীনকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। 4 দিনের পাল্টাপাল্টি সংঘাতের পর শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করে দুই প্রতিবেশী, যাতে সহায়তা করেছে 30টিরও বেশি দেশ। সোমবার এই ইস্যুতে আবারও আলোচনায় বসার কথা ভারত পাকিস্তানের সেনাপ্রধানদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কিলিয়ান এমবাপ্পের হ্যাট্রিক সত্ত্বেও বার্সেলোনার কাছে 4-3 গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকো জিতে পয়েন্ট টেবিলে 7 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শিরোপার আরও কাছে বার্সা। ম্যাচের 5 মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের 14তম মিনিটের সময় নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ফরাসি স্ট্রাইকার। 19তম মিনিটে একটা গোল পরিশোধ করেন এরিক গার্সিয়া। এরপরে 13 মিনিটের ব্যবধানে 3 গোল করে বার্সা। 32 মিনিটে গোল করে সমতায় ফেরান লামিনে ইয়ামাল। 2 মিনিট বাদে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। প্রথমার্ধের শেষ মিনিটে রাফিনিয়ার আরও এক গোলে কাতালানদের হালিপূর্ণ। 4-2 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া রিয়াল ম্যাচের 70তম মিনিটে আরেক গোল শোধ দেয়। হ্যাট্রিক করেন এমবাপ্পে। অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি রিয়াল। উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ের 5 মিনিটে গোল করেন বার্সার ফেরমিন লোপেস। যদিও হ্যান্ডবলের কারণে সেই গোল বাতিল হয়। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।